সুর ও বেসুর। ম্যাডিসন স্কোয়ারের বেঞ্চের উপর সোপি একটু নড়ে বসল। রাতেরই নিস্তব্ধ প্রহরে যখন পাতিহাঁস ডেকে ওঠে, সিলের চামড়ার কোট ছাড়াই মেয়েরা স্বামীর সাথে ঘনিষ্ঠ হয়ে আসে, আর যখন পার্কের বেঞ্চে সোপি এমনিভাবে নড়াচড়া করে, তখন তুমি বুঝবে যে শীত এসে গেছে। সোপির কোলের উপর একটা ঝরা পাতা এসে পড়ল, জ্যাকফ্রোস্টের পাতা। শীত আসবার আগে প্রতি বছর সে ম্যাডিসন স্কোয়ারের প্রতিটি প্রাণীকে এমনি করে জানান দিয়ে আসে, আর তার এই সংকেত চৌমাথার বাড়িতে যে লোকগুলো থাকে তাদের কাছেও পৌঁছায়। তারা সাবধান হয়ে যায়। সোপি একটু উদ্বিগ্ন হয়ে উঠল। শীত আসছে, নিজেকে তার হাত থেকে রক্ষা করবার জন্য এবার একটা উপায় খুঁজে বের করতে হবে। আর তাই সে বেঞ্চের উপর একটু অস্বস্তিকরভাবে নড়ে চড়ে উঠল। শীতের হাত থেকে বাঁচার আশা সোপির কিছু নতুন নয়। ভূমধ্য সাগরের জাহাজ, দক্ষিণের স্কি খেলা আর ভিসুবিয়ান উপসাগরের কথা সে জানে না। কেবল সেই দ্বীপটাতে 3 মাস থাকার কথা তার কাছে স্বপ্ন। 3 মাস খাও দাও থাকো, আড্ডা মারো, কোনো ঝামেলা, কোনো ঝক্কি নেই। সোপি তাই চায়। ব্ল্যাকওয়েলের আস্তানাতেই সে এর আগে শীত কাটিয়ে এসেছে। নিউ ইয়র্কের সবাই যেমন এই সময়ে পাম বিচ কিংবা রিভিয়েরায় টিকিট কেটে পালায়, সেও তেমনি বছর বছর সেই দ্বীপে গিয়ে কাটিয়ে আসে। সেই যাবার সময় এখন এসে গেছে। পুরনোই পার্কের একটা ফোয়ারার ধারে বেঞ্চের উপর সে শুয়েছিল। তার পিঠে, হাঁটুর নিচে, কোলের উপর কালকের খবরের কাগজ বিছানো। কোটের ভেতরেও কিছু পুড়েছে সে, কিন্তু তবু শীত লাগছে। তাড়াতাড়ি সেই দ্বীপে গিয়ে উঠতে হবে। বিড়বিড় করে সে শহরের তাবৎ দাতব্য প্রতিষ্ঠানগুলোকে গালাগাল দিল। সোপির মতে তাদের ওইসব দানের চেয়ে আইন অনেক ভালো, অনেক দয়ালু। শহরে এমন বহু প্রতিষ্ঠান আছে, সেখানে গিয়ে হাত পাতলে মোটামুটি খাওয়া থাকার ব্যবস্থা ওরা করে দেয়। কিন্তু সোপির দান নিতে সম্মানে বাঁধে। ওইসব প্রতিষ্ঠান থেকে কিছু নিলে ফেরত দিতে হয় না সত্যি, কিন্তু তার বদলে যতটুকু মাথা নিচু করতে হয় তা সে মোটেই সহ্য করতে রাজি নয়। আর সিজারের সাথে যেমন ব্রুটাস, তেমনি দানের সাথেও হীন হয়ে যাওয়ার যেন একটা অদ্ভুত সম্বন্ধ। এর চেয়ে আইনের অতিথি হওয়া অনেক ভালো। অন্তত সেখানে কেউ ব্যক্তিগত ব্যাপার নিয়ে টানা হেচড়া করে না। সোপি দ্বীপে যাওয়ার কথা ভাবতেই কয়েকটা সহজ উপায়ও তার মাথায় খেলে গেল। মেলা রাস্তা আছে। সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে কোনো বড় হোটেলে গিয়ে ভালো করে খেয়ে তারপর ম্যানেজারকে বলা যে সে পয়সা দিতে পারবে না, সে দেউলে। তাহলেই ওরা তাকে নিয়ে পুলিশে দেবে। আর পুলিশে দিলেই বিচারের পর তাকে সেই দ্বীপে পাঠিয়ে দেবে সাজার জন্যে। এর চেয়ে সোজা রাস্তা আর নেই। সোপি পার্ক ছেড়ে যেখানে ব্রডওয়ে আর 5th অ্যাভিনিউ মিশে গেছে সেখানে এসে দাঁড়ালো। ব্রডওয়ে দিয়ে এগিয়ে একটা ঝকমকে কাফের সামনে এসে থামল সে। ভেতরে সব ঝলমলে সিল্ক পরা মানুষ বসে। আত্মবিশ্বাস তার যথেষ্ট আছে, মুখ পরিষ্কার করে কামানো, সুন্দর কোট গায়ে। থ্যাঙ্কসগিভিং ডেতে মিশনের এক মহিলা তাকে একটা টাই উপহার দিয়েছিলেন। এখন যদি সে কেবল গুটিসুটি মেরে ভেতরে গিয়ে নির্বিবাদে একটা চেয়ারে বসতে পারে, তাহলেই বাজিমাত করা যায়। টেবিলের পর তার পোশাক যতটুকু বেরিয়ে থাকবে তাতে ওয়েটার কোনো সন্দেহ করবে না। ভেতরে গিয়ে সেটা রোস্ট করা হাঁস, ক্যামেম্বার্ট, 1 বোতল মদ আর চুরুট নেবে বলে ঠিক করলো। চুরুটে $1 বেশি লাগবে না। আর মোট বিলও এমন কিছু না যাতে কাফের ম্যানেজার খেপে উঠবে। আর তাছাড়া ওগুলো খেলে পর শরীরটা বেশ চাঙ্গা থাকবে জেল অবধি পৌঁছানো পর্যন্ত। কিন্তু সোপি দরজায় পা দিতে হেড ওয়েটারের চোখ পড়ল তার ময়লা পুরনো প্যান্ট আর ছেঁড়া জুতোর ওপর। শক্ত হাতে ঝোপ করে সে সোপিকে ধরে বাইরের রাস্তায় ঠেলে নামিয়ে দিল। রোস্ট করা হাঁসটা তাদের অজান্তেই রক্ষা পেয়ে গেল এবারের মতো। ব্রডওয়ে থেকে বেরোলো সোপি। না, দ্বীপে পৌঁছবার রাস্তাটা ঠিক যত সোজা মনে করা হয়েছিল, আসলে তত সোজা নয়। অন্য একটা উপায় বের করতে হবে। 6th অ্যাভিনিউ। ইলেকট্রিক বাল্ব আর রঙিন বাতি বিচিত্রভাবে জ্বলছে একটা দোকানের শোকেসে। সোপি একটু নুড়ির তুলে নিয়ে ছুঁড়ে মারল শোকেসের উপর। ঝনঝন শব্দ করে কাঁচ ভেঙে গেল। লোকজন আরেকটা পুলিশ আশপাশ থেকে দৌড়ে এলো সেদিকে। সোপি চুপ করে পকেটে হাত দিয়ে একটা কোণে দাঁড়িয়ে। পুলিশ আসতেই মুচকি হাসলো। পুলিশ ওকে জিজ্ঞেস করলো, কই, লোকটা কোথায়? ইট মেরে পালালো কোন দিকে? আচ্ছা, আমিও তো কাজটা করে থাকতে পারি। তোমার কি মনে হয়? সোপির স্বরে একটা স্থির নিশ্চিন্ত ভাব। পুলিশ সোপির কথা একেবারেই বিশ্বাস করল না। যারা কাঁচ ভাঙে তারা অমন নিশ্চিন্তভাবে দাঁড়িয়ে পুলিশের সাথে মিষ্টি কথা বলে না। পুলিশ দ্রুত অন্যদিকে চলে গেল। দূরে একটা লোক মোটর ধরবার জন্য দৌড়ে যাচ্ছিল। পুলিশ তাকে দেখতে পেয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে গেল। দ্বিতীয়বার হতাশ হয়ে সোপি হাঁটতে শুরু করলো। উল্টো দিকে একটা ছোটোখাটো রেস্তোরাঁ। এখানে অল্প পয়সায় বেশ খাওয়া যায়। বাসন কোসন আর ভেতরের পরিবেশ যদিও বেশ জমকালো, তবু ওদের রান্না করা ঝোল বেশ তরল আর ন্যাপকিনগুলো সাদামাটা। এবারের সাথে পুরোনো প্যান্ট আর ছেঁড়া জুতো নিয়ে বিনা বাধায় ভেতরে ঢুকে গেল।
একটা টেবিলে বসে বেশ করে সে মাংস, মটর আরও এটা সেটা খেলো। তারপর ওয়েটারের কাছে ধীরে ধীরে বলল যে জীবনে সে ফুটো তামার মুখ পর্যন্ত দেখেনি। পকেট তার গড়ের মাঠ। নাও, তাড়াতাড়ি একটা পুলিশ ডাকো, খামোকা বসে থেকে লাভ নেই। জলজলে চোখে ওয়েটারটা বললে, তোমার মতো লোকের জন্যে পুলিশ ডাকতে যাব? ছো, এই কন, এদিকে আয় তো দেখি। তারপর দুজন ওয়েটার মিলে গলা ধাক্কা দিয়ে তাকে ফুটপাথে ঠেলে ফেলে দিল। কোনো রকমে কাপড় চোপড় ঝেড়ে ঝুড়ে ফুটপাথ থেকে উঠে দাঁড়ালো সে। না, অ্যারেস্ট হওয়াটা সত্যি কঠিন ব্যাপার দেখছি। কিন্তু দূরে একটা ওষুধের দোকানের সামনে একটা পুলিশ দাঁড়িয়েছিল। সুপিকে দেখে সে হেসে উঠল, তারপর চলে গেল। গোটা 5 বাড়ি পার হয়ে সুপি আবার গ্রেপ্তার হবার জন্য ফন্দি খুঁজতে লাগলো। একটা দোকানের শোকেসে দাড়ি কামাবার যন্ত্রপাতি, দুয়ারদানি এইসব। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ে কৌতূহলী চোখে দেখছিল সেগুলো। তার থেকে 2 গজ দূরে জলের কোলে হেলান দিয়ে গোমরা মুখো একটা পুলিশ দাঁড়িয়ে। ছবি ঠিক করলো মেয়েটার গায়ে ধাক্কা লাগাবে। মেয়েটাও বেশ দেখতে শুনতে চমৎকার, আর ওদিকে পুলিশটাও যেন ওত পেতে আছে। এবারে সে ধরা পড়বেই। তাহলেই শীতের জন্য আর তাকে ভাবতে হবে না। মিশনের মহিলার দেওয়া সেটা এটা ঠিক করে নিল সে। তারপর কোটের কলারটা উঁচিয়ে দিল। মাথার টুপি ভালো করে তুলে লাগালো। একবার মেয়েটার দিকে তাকাতেই কাশি পেল তার।